কম্পিটিশন মার্কেটে টিকে থাকার সিক্রেট কি? গ্লোবাল বনাম লোকাল মার্কেট কাজের ধরনের পার্থক্য কোথায়? একটি ব্র্যান্ড এস্টাবলিশ করতে সেলস ও মার্কেটিং কিভাবে কাজ করে? আজ আমাদের পর্বের গেস্ট ফজল মাহমুদ রনি, হেড অফ মার্কেটিং, রেডিয়েন্ট কেয়ার লিমিটেড। লেটস টক অ্যাবাউট দ্য পসিবিলিটিজ। ব্রেন কিন্তু আপনার কুড হেল্প ইট মেক ইট ফাস্ট। বাংলাদেশের ব্র্যান্ড মার্কেটিং এর অবস্থানটা কোথায় আসলে? ডেফিনেটলি দেয়ার ইজ এ হোপ যে এখানে ভালো কাজ হবে। ডিস্ট্রিবিউশন যদি একটা সার্টেন লেভেলে না যায়, আসলে সেখানে প্রমোশন করে আপনার তেমন লাভ হবে। আপনি যত বেশি আপনার লোকাল মানুষজনকে, লোকাল টেকনোলজি সম্পর্কে আপনার আইডিয়া থাকবে, আপনি তত ভালো করতে পারবেন। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জি টিভির নিয়মিত আয়োজন কর্পোরেট ওয়ার্ল্ডে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন ফজল মাহমুদ রনি, হেড অফ মার্কেটিং, রেডিয়েন্ট কেয়ার লিমিটেড। ভাইয়া কেমন আছেন? আমি আছি আমাদের পরক ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া। মানে গুড টু সি ইউ যে অবশেষে আপনাকে আমরা পেয়েছি। না আসলে আই এম ভেরি অনার্ড যে এখানে ফাইনালি আমাদের টাইমটা ম্যাচ করতে পারছি। থ্যাংক ইউ ভাইয়া। প্রথমে জানতে চাই যে আপনার এইম ইন লাইফটা কী ছিল, আবার আপনার বেড়ে ওঠা স্টাডি লাইফ। এমই লাইফে পরে আসি, শুরু করি। আমি ভেরি লাকি যে আমার চাইল্ডহুডটা আমি খুব চেরিশ করি, কারণ আমি একটা একান্নবর্তী পরিবার থেকে উঠে আসছি। শাওড়াপাড়াতে বড় হয়েছে, আমরা মিরপুর শাওড়াপাড়াতে। সো ওই একই বাসায় আমরা সব চাচা ফুপু থাকতাম। আমরা একসাথে প্রায় 13-14 জন কাজিন বড় হয়েছি। সো মানুষের সাথে মেশা, মানুষকে বিভিন্ন রকম মানুষকে বোঝা থাকে না, ছোটবেলা থেকে আমাদের ওই জিনিসটা খুব ভালো ছিল। এবং পারিবারিক শাসন, যে আমাদের শাসন কিন্তু শুধু প্যারেন্টস ছিল না, আমি জানতাম আমার চাচা, বড় চাচা, ছোট চাচা, আমার চাচি, সবার চোখ ঘুরতেছে আমাদের দিকে। তো থাকে না একটা অলিখিতভাবেই আমরা মোটামুটি সিধা একটা ইয়ের মধ্যে ছিলাম, ওইভাবে বড় হয়েছি। বড় হলাম, পড়াশোনা করলাম হচ্ছে মণিপুর স্কুল থেকে আমার এসএসসি, দেন ঢাকা কলেজ, তারপর নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে বিবিএ গ্র্যাজুয়েশন করার পর আমি আইবিএ থেকে এমবিএ করি। আর এমই লাইফ যেটা বললেন, এমন একটা জায়গায় নিজেকে রেখে যেতে চাই যাতে অ্যাটলিস্ট মানুষজন বলতে পারে একটা ভালো লোক ছিলেন, বা হাসি খুশি একটা ভালো লোক ছিলেন, হেল্পফুল। এই জায়গাটা মানে কেরিয়ার গ্রাফ তো আসলে তাহলে মানে মার্কেটিং থেকেই শুরু হচ্ছে, সেই মার্কেটিং থেকেই জব শুরু। ফার্স্টে কেরিয়ারটা কোথা থেকে স্টার্ট করলেন, দেন কিভাবে আজকের এই জায়গাটা? এইখানে আমি এই জায়গাটা একটু একটা ইন্টারেস্টিং জায়গা আছে এখানে। আমরা কি করি, আমাদের সময় থেকেই আমরা ইন্টার্নশিপ করতাম। আমাদের সময় ইন্টার্নশিপ ছিল। তো আমি চিন্তা করছিলাম ইন্টার্নশিপ করব, সেই সাথে আমি যখনই সিভি দিতাম, আমার সিভিটা একটু ডিফারেন্ট ওয়েতে প্লেস করছে, এবং কভার লেটার একটু ডিফারেন্ট ওয়েতে ছিল, যে আই এম লুকিং ফর এ এন্ট্রি লেভেল জব অর ইন্টার্নশিপ। ওকে, আমি যেখানেই সিভি দিছি সেখানে যে ব্যাপারটা এরকম ছিল যে আমি এন্ট্রি লেভেল জব খুঁজছি অথবা ইন্টার্নশিপ, যেটা হুইচএভার কামস ফার্স্ট। এবং লাকিলি আমি আর আমাদের তখনকার ভ্যালিডেটরিয়ান যে ছিল, আমরা ইন্টার্নশিপের জায়গায় চাকরি পেয়ে গেছিলাম একটা ছোটোখাটো আইটি কোম্পানিতে আমাদের চাকরি। যেমন অনেস্টলি স্পিকিং, ওই সময় বেশিরভাগ ইন্টার্নশিপে কোনো পয়সা দিত না। এখন তো সবাই দেয়, তখন আসলে পয়সা দিত না, দিলেও খুব কম ছিল। ওই সময় আমি প্রায় 25,000 টাকার চাকরি পেয়েছি। ওকে, সো যেখানে হয়তো আমার ফ্রেন্ড আমার বড় বড় কোম্পানি ইন্টার্নি করছে, তো আমি বললাম যে না, মানে এটা জব পাইছি। সো আমি এক ধাক্কা, মানে অ্যাহেড অফ এভরিথিং, যে আমি ইন্টার্নশিপের জায়গায় জব করে পাবো। সো আমি ওই কোম্পানিতে ছিলাম প্রায় 6 মাসের মতো। এরপরে গ্রামীণ ফোনে জয়েন করি। গ্রামীণ ফোনে আমি ট্রেড মার্কেটিংয়ে ছিলাম, রিজনাল ট্রেড মার্কেটিং। আমার পোস্টিং ছিল বরিশাল। সো এবং এটাও ছিল যে জীবনে আমাকে যখন জিজ্ঞেস করা হয় ইন্টারভিউতে যে আপনাকে যদি বরিশালে পোস্টিং দিতে যাবেন, হ্যাঁ আমি যাবো, কারণ আমার ওই এন্তু ছিল যে বাসার বাইরে থেকে বা দূরে থেকে আমি যদি ঢাকাতেই, যেহেতু ঢাকায় বাইরে গিয়ে আমি আসলে নিজেকে ট্রাই আউট করতেছিলাম যে হ্যাঁ আই এম দ্যাট মাচ কেপেবল অর নট। So alhamdulillah, that was a very good journey of mine. I mean, still I have connections with my colleagues. এরপর 2009-এ প্রায় 3.5 বছর হয়ে যাওয়ার পর 2009-এ আমি স্কোয়ার টলট্রিজে জয়েন করি। আমার যে মেন্টর ছিল গ্রামীণ ফোন, আমার বস মামুন ভাই, আমি ট্রেড মার্কেটিং জয়েন করি। তো মামুন ভাই বলছিল ট্রেড মার্কেটিং যদি করতে হয় এফএমসিজি ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে, ইফ ইউ রিয়েলি লাইক ইট। কারণ ওইটা হরাইজনটা অনেক বড়। গ্রামীণ ফোনে তখন আমাদের বরিশাল রিজনে প্রায় 10 থেকে 12,000 আউটলেট ছিল, আর এফএমসি ইন্ডাস্ট্রিতে কাজ করবি হচ্ছে লাখ লাখ আউটলেট নিয়ে, সেটার ডাইমেনশনই ডিফারেন্ট। তো তখন একটা জিনিস ছিল, ঠিক আছে এফএমসি তাহলে ঢুকবো কীভাবে? সো লাকিলি আই গট এ চান্স।
তারপর স্কোয়ার ট্রলিজে আমি ছিলাম প্রায় 14.5 বছর, লং টাইম। লং টাইম, 14.5 বছর। সো ওইখানে আমি আমার জার্নিটা ট্রেড মার্কেটিং থেকে শুরু হলো, পরে আমি মার্কেটিং ব্র্যান্ডিং এই জায়গাটাতে চলে আসছি। তারপরে 2023-এ গিয়ে আমি রেডিয়েন্ট কেয়ার লিমিটেডে জয়েন করি। সো উইথ দ্য হোপ যে যতটুক এক্সপিরিয়েন্স বা নলেজ গেইন করছি, আমার মেন্টর যেমন সাইদ ভাই ছিলেন, জেসমিন আপা ছিলেন, ওদের সাথে যতটুকু কাজ শিখেছি, আই থিঙ্ক এখন যেখানে আছি সেই জায়গাটাকে আমি হয়তো বা ওনাদেরকে অনার করতে পারবো, আর জায়গাটাকে হয়তো বা সামনে নিয়ে যেতে পারবো। তো আসলে ব্র্যান্ড মার্কেটিং নিয়ে আপনার এই দীর্ঘ পথ চলা, মানে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের ব্র্যান্ড মার্কেটিংয়ের অবস্থানটা কোথায় আসলে? না, বাংলাদেশ তো আসলে ভালো কাজ করতেছে। দেখেন, এত কম্পিটিটিভ মার্কেটে এখনো নতুন নতুন কোম্পানি জয়েন করতেছে। ডেফিনেটলি দেয়ার ইজ এ হোপ যে এখানে ভালো কাজ হবে, এবং বেশ কিছু কাজ কিন্তু ভালো হচ্ছে। ভালো কাজ মানুষজন লুফে নিচ্ছে, আর মিডিওকার কাজগুলো হারাই যাচ্ছে। এটা বরাবর চা ছিল সেটাই, বাট একটু চ্যালেঞ্জ তো বাড়ছে। চ্যালেঞ্জ দুদিক দিয়ে বাড়ছে আমি দেখি। একটা হচ্ছে, যদি মনে করেন আমাদের টিভি চ্যানেল তো অনেক, রাইট, অ্যান্ড দ্যাটস ভেরি এক্সপেন্সিভ। সো এখানে আসলে সবার সামর্থ্য হয় না অনেক সময়, আর সামর্থ্য হলে ভালো কাজ ছাড়া আসলে আসাটাও ফ্রুটফুল হয় না। আবার অপোজিটে যদি মনে করি যে ডিজিটাল মার্কেটে সবাই আছে, অনেক ভিড়ের মধ্যে নিজেকে জায়গা করে নেওয়াটাও এখানে অনেক বড় চ্যালেঞ্জ, এবং এখানে কন্টেন্টের লাইফ টাইম ইজ ভেরি ভেরি স্মল। সো এই দুটো জায়গাকে ব্যালেন্স আপ করে সামনে এগিয়ে যাওয়াটা এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে এআই, যেটা আসতেছে। আমি দেখি আমাদের, অ্যান্ড আই ফিল লাইক যে আমাদের যারা এখন নতুন জব মার্কেটে জয়েন করবে বা এক্সিস্টিং যারা আছে, আমাদের সবারই উচিত এই নিয়ে আসলে স্কিল আপ করা। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটা এই কারণে না যে এআই আপনার কাজ করে দেবে, রাদার এটাকে হেল্পফুল বানানোর জন্য করতে হবে, যে আপনি আসলে এআইকে কতটুকু হেল্পফুল বানাতে পারেন আপনার কাজটাকে আরও প্রোগ্রেস করার জন্য। ব্রেইন কিন্তু আপনার ওখান থেকেই বুদ্ধি বেরোবে, ব্যবসার আইডিয়া বেরোবে, মার্কেট থেকে বুঝে এসে আপনি ঠিক করবেন। বাট এআই কুড হেল্প ইট মেক ইট ফাস্টার। সো ওই জায়গাটা যেন আমাদেরকে আসলে এখানে ঢুকতে হবে, বুঝতে হবে, কারণ আউটার ওয়ার্ল্ড বড় হয়ে যাচ্ছে, আমাদের কাজগুলো আসলে সামনে এইভাবেই ওই দিকেই যাবে। সো ওই জায়গাটাকে যত আগে থেকে আমরা গ্রাস করতে পারবো, আমাদের মনে হয় ভালো কাজ করার জায়গা। গ্লোবাল ব্র্যান্ডিং পারপাসটিকে এবং বাংলাদেশের ক্ষেত্রে মানে দুইটার ডিফারেন্সিয়েটটা আপনি কিভাবে দেখেন আসলে? দেখেন, গ্লোবাল ব্র্যান্ডিং বা মার্কেটিংয়ের কথা বলেন, মার্কেটিংয়ের যেই বই আমরা পড়ে বড় হয়েছি মোটামুটি সবাই তাই পড়ে, সেই নলেজটা নিয়েই যায়। আসলে এটা মার্কেট টু মার্কেট ডিফার করে, এবং ওই মার্কেটের টেকনোলজি, ওই মার্কেটের এক্সপেরিয়েন্সিয়াল লেভেল কোন জায়গায় আছে, সেটা সম্ভব হবে কি হবে না, সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সো মার্কেটিং ইজ সামথিং যেটা আসলে লোকালাইজড অনেক বেশি। আপনি যত বেশি আপনার লোকাল মানুষজনকে, লোকাল টেকনোলজি সম্পর্কে আপনার আইডিয়া থাকবে, আপনি এখানে তত ভালো করতে পারবেন। ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন একটা খুব পছন্দের বিজ্ঞাপন আছে, সবাই দেখে যে মানুষজনকে ওরা এলিভেটর বলছে, স্কেলেটরের বদলে সিঁড়ি দিয়ে ইয়ে করার চেষ্টা করছিল। তো সিঁড়ির মধ্যে ওরা কিবোর্ডের ইয়ের মতো বসিয়ে দিয়েছিল, ভিতরে সব কানেকশন দিয়ে। সামহাও যখন লোকজন দাঁড়িয়ে এখান দিয়ে উঠতে গেলে তো সুন্দর মিউজিক হচ্ছে, তো দেখা গেলো যে লোকজন ওইটা ইউজ করতেছে, বাট হয়তো এক্সেলেটর না। বাট আমাদের বাংলাদেশে আসলে এটা সম্ভব কিনা, হয়তো সম্ভব না। সো এক্সপিরিয়েন্সিয়াল মার্কেটিং, আমাকে চিন্তা করতে হবে আমার মার্কেটে আমার কতটুক ক্যাপাসিটি আছে, সেখান থেকে যদি ভালো কিছু করা যায়, ডেফিনেটলি সেটা করলে ভালো হবে। টপ 1, 2, 3 কোম্পানি যদি আমি চিন্তা করি, সের মধ্যে স্কোয়ার একজন ওয়ান অফ দ্যাম, এবং তারা ম্যাসিভ ব্র্যান্ডিং নিয়ে আসলে কাজ করে বাংলাদেশে। তো সেই প্রতিষ্ঠান থেকে এখন আপনি রেডিয়েন্টে গিয়ে তার যে এক্সিকিউশন এবং এই রেডিয়েন্ট ব্র্যান্ডের কেয়ার প্রোডাক্টগুলোকে তাদের কোয়ালিটির সাথে কম্পেয়ার করে আপনি কিভাবে ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করার চিন্তা করছেন? যে কোনো ব্র্যান্ডের এস্টাবলিশমেন্টের জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট, মানে ব্র্যান্ড যদি একসাথে যায়, সেলস আর মার্কেটিং কিন্তু আসলে প্যারালি যেতে হবে, এখানে কোনো ইয়ে নাই। সো আমরা এটা সবসময় কথা বলি, এটা বেসিক হিসেবে ধরে নিই যে ডিস্ট্রিবিউশন যদি একটা সার্টেন লেভেলে না যায়, আসলে সেখানে প্রমোশন করে আপনার তেমন লাভ হবে না। কারণ কি? কারণ হচ্ছে যে আপনার একটা প্রমোশন দেখে যদি একটা কাস্টমার যদি চিন্তা করে এই প্রোডাক্ট আমার দরকার, সে হয়তো দোকানে গিয়ে দেখলো এই প্রোডাক্ট নাই, বাট এটা কম্পিটিশনের প্রোডাক্ট আছে, তার নিড কিন্তু কম্পিটিশনের প্রোডাক্টে ফিল হয়ে যাবে। সো আমাদেরকে মার্কেটিংয়ে যেতে হবে একটা সার্টেন পর্যায়ে, যখন আমি মনে করবো যে না, আমার প্রোডাক্টটা একটা সার্টেন লেভেলে পৌঁছেছে, এখন বেশ মোটামুটি দোকানে পাওয়া যায়, গেলে 1, 2, 3 দোকান ঘুরলে আমার প্রোডাক্ট পাওয়া যাবে, তখন আমার উচিত আসলে টিভি মিডিয়া বা ডিজিটাল মিডিয়াতে
নিয়ে আসা, আমার প্রোডাক্টকে লোকজনকে জানানো যে হ্যাঁ আমি অ্যাভেলেবল। এবং দেখেন একটা জিনিস বলি, কপি প্রোডাক্ট করে আসলে এখনকার সময় খুব বেশি আপনি লাভ করতে পারবেন না। যদিও আমাদের বেসিক যে ক্যাটাগরিগুলো আছে, সাবান বলেন, ডিটারজেন্ট পাউডার, এগুলো অনেক বড় বড় ইন্ডাস্ট্রি, এখানে আপনাকে থাকতে হবে, কারণ এগুলো দিয়ে আপনার দোকান চলে এবং কোয়ালিটি এনশিওরটা মাস্ট, ওটা তো একদম কোনো সন্দেহ ছাড়া। আমাদের জন্য এটা একটা প্লাস পয়েন্ট। কেন প্লাস পয়েন্ট? যে রেডিয়েন্টকে লোকজন কোয়ালিটিফুল একটা কোম্পানি হিসেবে চিন্তা করে মার্কেটে। সো আমরাও চেষ্টা করছি সেই আমাদের প্রোডাক্টগুলো যেন খুব কোয়ালিটিফুল হয়, এবং যারা একবার ইউজ করবেন যেন তারা একবার চিন্তা করেন না এই প্রোডাক্ট আমি ইউজ করে ভালো লাগছে, আমি এই প্রোডাক্ট আবার ইউজ করবো। কিন্তু এখানে তো আপনার কম্পিটিশন আসলে অনেক, এক কোয়ালিটি ধরে রাখা লাগছে, বাজারে মার্কেটিং প্রাইসের একটা ইস্যু আছে। তো আমাদের দেশে যেটা হয় কনজিউমার ক্ষেত্রে, যে প্রোডাক্টের দাম বেশি, ঠিক আছে এটা অমিট করে, কারণ ওর কাছে আরও 4-5টা অপশন আছে। সেই ক্ষেত্রে এই ব্যালেন্সটা তো মনে হয় আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি দিয়েই করতে হচ্ছে। টু সাম এক্সটেন্ট পর ভাই আপনি ইউ আর অ্যাবসলিউট রাইট, ব্যালেন্সটা আমাদেরকেই করতে হচ্ছে। আমাদেরকে কোনো না কোনো একটা উপায়ে কাস্টমার চোখের সামনে গিয়ে দাঁড়াতে হচ্ছে যে হ্যাঁ আমি এখানে আছি। জি। অ্যান্ড ইয়েস, আমার যে কম্পিটিশন যারা আছে তারা অনেক ঋদ্ধ অলরেডি, দে আর দ্য, এখানে যেটা বললেন অলরেডি স্কোয়াটলসে বেশ কিছু প্রোডাক্ট মার্কেটে লিডিং এর পজিশন আছে, সেকেন্ড লিডিং পজিশন আছে, ইউনিলিভার মার্কেট আছে। এরকম একটা কম্পিটিভ মার্কেটে আসলে একটু ধৈর্য হচ্ছে সবচেয়ে বড় ইয়ে, যে একটা সার্টেন লেভেল পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে। সেই ক্ষেত্রে তো আবার ম্যানেজমেন্টের অনেক প্রবলেম থাকে, যে রনি এত কিছু করছে আর কত ধৈর্য ধরবো। না, এটা আমি এভাবে দেখি না। দেখেন যারা আমাদের যারা ইন্ডাস্ট্রিতে যারা বিজনেস করছেন তারাও কিন্তু ওই আন্ডারস্ট্যান্ডিংটা রাখেন যে হ্যাঁ মার্কেটে ফিয়ার্স কম্পিটিশনের মধ্যে যাচ্ছে। একটা পর্যায়ে ওনারাও কিন্তু যেহেতু এই ইন্ডাস্ট্রিতে কাজ করে এসেছেন, ওনারাও জানেন যে হ্যাঁ হোয়াট উইল বি দ্য থ্রেশহোল্ড পয়েন্ট যখন গিয়ে আসলে আমাকে সবগুলো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাকে উইল হ্যাভ টু স্টার্ট। সো একটা পর্যায়ে আমরা আছি, সো আমরা আশা করছি হয়তো বা সামনে সেটা একটা প্রতিফলন দেখা যাবে। ভাই আপনার কাছে কি মনে হয় এত কিছুর পরেও, মানে রেডিয়েন্ট কেয়ারের, ফার্মা তো আসলে আমাদের ওয়ান অফ দ্য লিডিং পজিশনে আছে, রেডিয়েন্ট কেয়ারের কোন 3টি গুণ মানে যেটার কথা চিন্তা করলে আসলে অ্যাজ এ কনজিউমার আমি প্রোডাক্টটা পারচেস করতে পারবো? 3টা গুণ যদি বলি, প্রথম গুণটা হচ্ছে কোয়ালিটি, ডেফিনেট। সেকেন্ড গুণটাও কোয়ালিটি, থার্ড গুণটাও কোয়ালিটি। কেন বলছি? আমাদের যে প্রোডাক্ট লাইন এখন যেখানে আছে, আমরা ফ্যাব্রিক কেয়ারে আছি, স্কিন কেয়ারে আছি, এবং বাট আমরা চেষ্টা করছি আমাদের কাস্টমার কাছে এমন একটা প্রোডাক্ট দিতে, যেটা আমি একটু আগে বললাম, যে উনি যেন একবার ব্যবহার করার পর ওনার নিজে থেকে উনিটা ফিল হয় না আমি একটা ডিফারেন্ট কোনো কিছু ইউজ করলাম, ইটস ডিফারেন্ট দেম আদার্স ফ্রম দি ডেলিভারি অফ দ্য প্রোডাক্ট ডেলিভারি থেকে। সো একটা প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু আসলে তার র মেটেরিয়াল উপর ডিপেন্ড করে, আপনি কি কি বেনিফিট সেটার মধ্যে দিচ্ছেন। যেমন ডিটারজেন্ট পাউডার কথা যদি বলি, সেখানে আপনি কালার গার্ড দিতে পারেন, ব্রাইট বুস্টার দিতে পারেন, এনজাইম দিতে পারেন, সেগুলো বিভিন্ন রেশিও করে দিতে পারেন। বাট ডেফিনেটলি দ্যাট ইজ সার্টেন পয়েন্ট যেটা দেখলে লোকজন ভিজিবলি বুঝতে পারবে যে আপনার কাপড়টা ভালো পরিষ্কার হচ্ছে, একটু উজ্জ্বল দেখাচ্ছে, রংটা একটু আগের মতো লাগতেছে। সো ওই ফিলটা যেন পায়, সেরকম একটা প্রোডাক্ট তৈরি করেই কিন্তু আমরা মার্কেটে দিচ্ছি। সো যদি বলেন যে 3টা জিনিস হচ্ছে আমাদের কোয়ালিটি। আমরা এই ব্যাপারে খুবই, আমাদের চেয়ারম্যান স্যার কিন্তু সবসময় একটা কথা বলেন যে রেডিয়েন্টের একটাই প্রোডাক্ট, সেটা হচ্ছে কোয়ালিটি, এবং এটা ডিফারেন্ট ফর্মে মার্কেটে যায়, কখনো ওষুধ ফর্মে, কখনো ভ্যাকসিনেশন ফর্মে বা ফর্মে, আর কখনো বা হচ্ছে যে সাবান বা যে বলছি আমাদের দৈনন্দিন যে জীবনে যেসব প্রয়োজনীয় উপকরণ, ইভেন বেবি প্রোডাক্টস নিয়েও মনে আপনার কাজ করছে। আমরা বেবি প্রোডাক্টসে কাজ করছি। আমাদের কিন্ডার নামে একটা বেবি ব্র্যান্ড আছে, সেখান থেকে এই মুহূর্তে আমাদের ডায়াপার আছে অ্যান্ড বেবি ওয়াইপস আছে। আমরা আরও বেশ কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করছি, হয়তো সামনে সেগুলো মার্কেটে আসবে। বাট এই মুহূর্তে আলহামদুলিল্লাহ উই আর হ্যাভিং গুড মার্কেট শেয়ার। বেশি দিন হয়নি লঞ্চ করছি, 1.5 বছর, বাট মা বাবারা আমাদের প্রোডাক্টের উপর আস্থা রাখছেন। ইভেন দোকান বা ভাইয়েরা যারা এটা বিক্রি করেন, তারাও আমাদের প্রোডাক্টের উপর আস্থা রাখছেন। মানে অনেক দিন যাবতই তো টিম লিড দিয়ে আসছেন। সো আমাদের তো একটা হিউজ ইয়াং জেনারেশন আছে, আপনি এআইয়ের কথা বলছিলেন যে কাজ করার জন্য, তাদের কথা চিন্তা করে মানে আপনার রেডিয়েন্ট কেয়ার কোনো কিছু করছে কিনা, বা তাদেরকে অপরচুনিটি দেওয়ার ক্ষেত্রে আপনারা কোনো স্টেপ নিয়েছেন কিনা? আমার টিমকে আমি আসলে অনেকটা ঘুড়ির মতো ছেড়ে রাখছি। সো নাটাই আমার হাতে, যাতে যখন প্রয়োজন হয় তখন টান দিতে পারি। এই ফ্রিডমটা দেওয়া দরকার। আসলে দেখেন একটা ব্র্যান্ড বা একটা
যখন একটা ব্র্যান্ড ম্যানেজার দেখে তার নিজের বিলিফ, তার নিজের থট প্রসেস, নিজের স্ট্র্যাটেজি সব কিছু কিন্তু সে সেটার মধ্যে ঢেলে দেয়। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ওকে সেই লাইনটাতে যেন ঠিক থাকে, সেই লাইনটা ধরে দেওয়া। আমাদের কাজ হচ্ছে তাকে কোশ্চেন করা যে তুমি যে সিদ্ধান্তটা নিচ্ছ বা যেটা করতে চাচ্ছ সেটা কি ঠিক কিনা, সেটা বিজনেস অ্যাঙ্গেলে জিজ্ঞেস করা, সেটার আপনার কনজিউমার কীভাবে নিবে, কারেন্ট ট্রেন্ড অনুযায়ী সেগুলো জিজ্ঞেস করা। আমার টিমকে কিন্তু আমি কখনো এআই ইউজ করতে মানা করি না। আমি বলি এআই ইউজ করো ডেফিনেটলি, বাট মেক শিওর তুমি যেন এআইয়ের বশ না হয়ে যাও। এআই তোমার বসে থাকতে হবে। আমি যেন পড়ে একটা কন্টেন্ট পড়ে যেন বুঝতে পারি যে না এটার মধ্যে একটা হিউম্যান টাচ আছে। দেখেন হিউম্যান টাচ ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। দিন শেষে যদি কেউ চিন্তা করে আর এটা তো এআই দিয়ে বানাইছে, তাহলে আর তো হইলো না। এটার মধ্যে আপনার হিউম্যান টাচ অবশ্যই থাকা উচিত। সো আমি ওদেরকে একটু ফ্রিডম দিয়ে রাখি যে তুমি এই কাজটা করলে এভাবে করতে পারো, সমস্যা নেই। কিন্তু অনেক ক্ষেত্রে তো দেখা যায় মানে অতিরিক্ত ফ্রিডম দিলে, এখন আপনার কাছে নাটার ঘুড়ি তো অনেক বড়, সেক্ষেত্রে মনে হচ্ছে বস তো কোনো কাজই করে না, সব আমাদের উপরে চাপাই দিচ্ছে, মানে করছে, মানে এই ধরনের কোনো সেটা আছে কিনা? না, সিন্স আপনি হচ্ছেন দ্য কি ডিসিশন মেকার, আই এম বাউন্ড টু মাই ম্যানেজমেন্ট, আমার সুপিরিয়র কাছে আমি বাউন্ড, ওরা আমাদের কাছে বাউন্ড। সো আমাকেও কিন্তু আসলে দেখতে হয় যে কাজটা টাইমলি ডেলিভারি হচ্ছে কিনা, কাজটা আমরা যে স্ট্যান্ডার্ড মেনটেন করি সেই স্ট্যান্ডার্ডে আছে কিনা। সো ওইটার জন্য তো আমাকে ঘাটতে হয়। দেখেন আমি যদি না ঘাটি বা না খাটি, আমার টিম তো আমাকে পেয়ে বসে, ওই ল্যাকিংসটা ওরা বুঝে গেলে আসলে। সো আমাকেও আপ টু ডেট থাকতে হবে। যেটা বললাম যে তখন বললাম না, যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে আমরা কাজ করছি, যারা টিম লিড করছি বা টিমে কাজ করছি, সবারই উচিত নিজেকে সবসময় একটু আপ টু ডেট রাখা ইন্ডাস্ট্রি যাওয়া। এর জন্য সবচেয়ে একটা আমাদের ইন্ডাস্ট্রিতে একটা বড় কথা আছে এফএমসিতে, সেটা হচ্ছে আপনি মার্কেটে যেতে হবে। আপনি যত মার্কেটে যাবেন, যত দোকানদারের সাথে কথা বলবেন, যত করবেন এবং যত খেয়াল করবেন, কারো বাসায় যাচ্ছেন, আপনি হয়তো হাত ধুতে যাচ্ছেন, আমি কিন্তু খেয়াল করি সে কোন ব্র্যান্ডের হ্যান্ড ওয়াশ ইউজ করে, বা কোন নতুন কোনো এয়ার ফ্রেশনার কারো বাসায় দেখলাম কিনা। টুকটাক রক্ষায় জিজ্ঞেস করা হয় যে অনেক সময় যায় এয়ার ফ্রেশনারটা ভালো, কে সাজেস্ট করছে বা কেন কিনছো। এই ধরনের জিনিসপত্র কিন্তু সবসময় একজন মার্কেটের হিসাবে ইউ হ্যাভ টু ভেরি কিন, সবসময় চোখ কান খুলে রাখতে হবে, সো দ্যাট আপনার টিমও যেন আপনার কবজায় থাকে এবং আপনার জব দিয়ে যেন আপনার জায়গায় ঠিক থাকে। হ্যাঁ, প্রোডাক্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনার আসলে কোনটা প্রাধান্য দেন? এখন তো ডিজিটাল মার্কেটিং চলে এসছে, টেলিভিশন মিডিয়া আছে, নিউজ পেপার আছে, মানে সব কিছু মিলে এই কম্বাইন্ড প্যাকেজটা কীভাবে চিন্তা করেন এখন বর্তমান পার্সপেক্টিভে? এটা আসলে প্রোডাক্ট টু প্রোডাক্ট ডিফার করে। যদিও আমাকে যদি জেনারেলাইজ করতে বলেন তাহলে বলবো যে আমাকে বোধ শুধু যে টিভি আর ডিজিটাল থাকলে হবে সেরকম না। এক্সপিরিয়েন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। ডিরেক্ট এক্সপিরিয়েন্স অবশ্যই এনশিওর করতে হবে। যদি সেটা এক্সপিরিয়েন্সিয়াল সার্ভিস লেভেলে যেমন হবে না, কিন্তু প্রোডাক্ট লেভেলে আপনাকে যত বেশি এক্সপিরিয়েন্স করতে পারবেন। আপনি মুখে বললেন, যেটা আমি বলতেছিলাম যে আমি মুখে বললাম আমার প্রোডাক্টে অনেক ভালো কিছু আছে, কিন্তু কাস্টমার যদি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করতে না পারে তাহলে কিন্তু সে সেটা বিশ্বাস করতে চাবে না। সো তিনটা কম্বিনেশন থাকতে হবে। এবং যদি আপনার সামর্থ্য থাকে টিভি ইউজ করতে হবে। টিভি এখনও একটা বড় জায়গা একসাথে অনেক মানুষের কাছে পৌঁছানোর জন্য। এবং আমার কাছে মনে হয় একটা ট্রাস্টওয়ার্দি প্লেস আর কি। ডেফিনেটলি একটা ইন্ডাস্ট্রি তো আজকে এত বড় হয়ে গেছে ওই ট্রাস্টের উপর ভর করে যে হ্যাঁ লোকজন, হ্যাঁ হয়তো সেগ্রিগেটেড হয়েছে আমাদের ইন্ডাস্ট্রিতে। আমাদের ইন্ডাস্ট্রি একটা সময় বিটিভি ছিল, পরে শুধু ইটিভি ছিল, এখন আমাদের ইনফোটেইনমেন্ট, তারপর হচ্ছে নিউজ চ্যানেল আলাদা হয়ে গেছে। এরকম জিনিসপত্র তো এখানে আছে। সো বাট টিভিকে বাদ দিয়ে প্ল্যান করা খুব ডিফিকাল্ট। টিভি থাকবে, ডিজিটাল থাকবে এবং বিটিএলও থাকতে হবে। কর্পোরেট নিয়ে তো অনেক কথা বলছি, মানে অনেক সময় কি মনে হয় যে এই কর্পোরেটের আড়ালে মানে মার্কেটিং শুরু করলাম, সেইখান থেকে নিজের হবিটা মিস হয়ে যাচ্ছে, বা এই পেশায় না আসলে হয়তো এই পেশায় গেলে ভালো হতো, এই ধরনের কোনো ফিলিংস কি হয় কখনো? একটা যে জায়গা খুব মিস করি সেটা হচ্ছে বই পড়া হয় না। আমি একটা সময় প্রচুর বই পড়তাম, ইভেন বই পড়ার জন্য আমার হাতে মায়েরও খেয়েছি। ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে আমার জন্ডিস হয়, তখন জন্ডিসের সময় আমি বেশ কয়েকটা বই শেষ করি। এর মধ্যে মানব জমিন ছিল, দূরবীন ছিল। আম্মা বলতো যে এইটা পড়িস, বড়ার বই পড়তে পারিস না কেন। সো ওইটা খুব মিস করি আসলে। এখন ওই প্রেশারে বই পড়ার ইয়েটা নাই। আর একটা জিনিস জিজ্ঞেস করছেন যে যদি অন্য কিছু হতাম, ডেফিনেটলি ট্রাভেল রিলেটেড কিছু হতাম। আমি ঘুরতে খুব পছন্দ করি। ফ্যামিলি নিয়ে যদি একটু কিছু বলেন আমাদের, আপনার ফ্যামিলি সম্বন্ধে। আচ্ছা, আমি তো ম্যারিড। আমার ওয়াইফ দেশে একটা ব্যাংকে কাজ করছেন। আমার 2 মেয়ে, দুটো স্কুল যাচ্ছে। বড়টা ক্লাস 9-এ আর ছোটটা ক্লাস 1-এ।
হ্যাঁ, অফিসে তো আপনি হেড অফ মার্কেটিং, মানে বাসায়ও কি আসলে হেড অফ মার্কেটিং নাকি মানে কিভাবে বাসাটাকে হ্যান্ডেল করার? বাসায়ও বস নাকি? না না, বাসায় বস না। আমি জানি না বাসায় কে কে বস আছে এখানে। সবাই বাসায় মনে হয় boss আমরা না, ওইখানটা সবাই আমরা এখানে সবাই, একটু হ্যাঁ। বাসায় ঠিক বস না। সিন্স আমরা বোথ ওয়ার্কিং প্যারেন্টস, আমরা চেষ্টা করি আমাদের রেসপন্সিবিলিটিসগুলো একটু ভাগ করে নিতে। আমার কখনো যদি যেমন কোনো একটা ইয়েতে যদি আমি সারাদিন ব্যস্ত থাকি ছুটির দিনে, তাহলে পরে একটা দিন হয়তো আমি চেষ্টা করি ফুল ডে হচ্ছে আমার ওয়াইফকে ইয়ে দিতে, যাতে হচ্ছে আমরা কাজ করতে পারি, ও যেন ওর ইয়েটা পায়, ফ্রি টাইমটা পায়। টিমের মেম্বারও তো আসলে ফ্যামিলির মতো। সো টিম সিলেকশনের ক্ষেত্রে আপনারা বর্তমানে নতুনদেরকে প্রাধান্য দিচ্ছেন কিনা? মানে আমরা জেনজির কথা বলি, আপনি এআই যুগের কথা বলছেন, তো সেই ক্ষেত্রে সেই সিলেকশনটা আপনি কিভাবে মেনটেন করেন? মানে ট্যালেন্টের ক্ষেত্রেটা কিভাবে দেখেন, নাকি পড়াশোনাটা প্রেফার দিচ্ছেন? আমরা যখন ইন্টারভিউ বোর্ডে বসি বেসিক্যালি আমরা ডেফিনেটলি পড়াশোনা একটা সার্টেন লেভেল তো দেখি, জি, কিন্তু পড়াশোনা ছাপে আসলে পড়াশোনা মোরলেস এভারেজ আপনি অনেক একই রকম লেভেলে এখন অনেক স্টুডেন্ট পেয়ে যাবেন। জি, তো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট দুটো জায়গা হচ্ছে হাউ মাচ আপডেট ইউ আর। রাইট। আপনি আসলে আপনি যেই জবটাতে আসতে চাচ্ছেন সেই ইন্ডাস্ট্রির সম্পর্কে কতটুকু আপডেটেড জানেন কিনা, ফলো করেন কিনা, ট্রেন্ড ফলো করেন কিনা। আর একটা হচ্ছে আপনি এই যে একটা সময় গেল, আপনি আসলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যদি একদম নতুন হয় আপনি ইনভলভ কিনা। হ্যাঁ, আপনি হয়তো কোনো ক্লাব করছেন না, বাট আপনি হয়তো ফটোগ্রাফি করেন, আপনি হয়তো বা সফট স্কিলে আপনার ন্যাক আছে, আপনি বিভিন্ন রকম সফট স্কিল গেইন করছেন। সো দিজ আর বিকামিং ভেরি ইম্পর্টেন্ট টু আস। আমরা আসলে ওই যে বললাম না যে এত ইয়ে থাকে এখন, সেখান থেকে বের করতে হলে এই জিনিসগুলোকে আমরা জোর দিই যে হ্যাঁ, দিস গাই নোজ সামথিং। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি কর্পোরেট ওয়ার্ল্ডের মাধ্যমে জিটিভির দর্শকদের যদি কিছু বলতে চান। জিটিভি দর্শকদের জন্য বলবো, যেটা বলতে চাই, জিটিভি যথেষ্ট ভালো একটা টেলিভিশন মিডিয়া আমাদের ইন্ডাস্ট্রিতে, ভালো ভালো প্রোগ্রাম এবং কাজ তার উপর দিয়ে যাচ্ছে। সো এই আমাদের চ্যানেল তো এখন অনেকগুলো হয়েছে, কিন্তু ভালো চ্যানেল, ভালো মানের কাজ আসলে কজন করছে সেটার দিকে আসলে আমাদের লক্ষ্য রেখে সেই চ্যানেলগুলোর সাথে একটু থাকা, তাহলে আসলে ভালো কন্টেন্ট যেমন জানা যাবে, তেমনি আপ টু ডেট থাকা যাবে সবসময়। মানে খুব সুন্দর একটা কথা বলেন। আসলে আমাদের চ্যানেলগুলো এত বেড়ে গিয়েছে, অনেক চ্যানেল দেখা যায় অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে যুদ্ধ করছে, কিন্তু ওই যে নেম অ্যান্ড ফ্রেমের কারণে তারা আসলে আগাতে পারছে না। আমার মনে হয় ব্র্যান্ডিং পেশায় যেহেতু আপনারা আছেন, সেই ব্যাপারটা না, খেয়াল রাখবেন। এটা জিটিভিরও রেসপন্সিবিলিটি পড়ে। সেটা হচ্ছে এটা তো একটা ইন্ডাস্ট্রি। আমরা যেমন ওই যে বললাম না, আমরা যেমন ডিটারজেন্ট পাউডার নিয়ে মারামারি করি মার্কেটে, আপনাদেরও কাজ হচ্ছে যে এই যে এতগুলো দর্শক, টিভি তো একটা বা দুইটা ভাষায় সর্বোচ্চ, যে কাস্টমারটা দেখতে বসছে তার সামনে তার কাছে পৌঁছানোটার দায়িত্ব কিন্তু জিটিভি নিজের। রাইট। সে জিটিভিকেও সেই জায়গা থেকে কাজ করতে হবে যে হ্যাঁ, আমার এই প্রোডাক্টগুলো বা আমার এই কন্টেন্টগুলো তুমি দেখো, এবং সেই ট্রাস্টওয়ার্দি গুণগত মানসম্মত কন্টেন্ট করে ডেফিনেটলি লোকজন সেটাকে লুফে নেবে। ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে এত ব্যস্ততার মাঝেও আমাদের কাছে এসেছেন। আসলে কথা বলতে খুবই ভালো লাগছিল, সময় স্বল্পতার কারণে হচ্ছে না। নেক্সট কোনো এপিসোডে অবশ্যই আপনার সাথে আবার আমরা কথা বলবো। থ্যাংক ইউ পরাগ ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আর ভেরি এনলাইটিং ছিল, খুব thank you, ইন্টারেস্টিং thank you. কোশ্চেন করছেন, থ্যাংক ইউ। যেগুলা আই হোপ যে যারা আমি খুব বড় মাপের কেউ না, আই স্টিল ফিল আই এম লার্নিং, বাট যতটুক আমার এক্সপিরিয়েন্স ছিল, আই হোপ যারা দেখবে বা শুনবে তাদের হয়তো কিছুটা হলে উপকার আসবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। জিটিভির সাথেই থাকুন, যমুনা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেট ওয়ার্ল্ডের সাথেই থাকুন।